হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কোষ বিভাজন। কোষ কোষ হচ্ছে যে প্রত্যেকটি অর্গানিজমস, প্রত্যেকটি তোমার জীব কী দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। তো আমরা কী হই, ছোটোর থেকে বড় হই। তো ছোটোর থেকে বড় হওয়ার জন্য যেটা হয় যে আমাদের কোষ ক্রমাগত বিভাজিত হতে থাকে। বিভাজিত হওয়ার জন্য কি হয়, পূর্ণাঙ্গ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়, সম্পূর্ণ দেহটা গঠিত হয়। শুধুমাত্র আমাদের নয়, সেটা উদ্ভিদের ক্ষেত্রেও হয়। প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক যারা যারা কোষ দ্বারা গঠিত প্রত্যেকের ক্ষেত্রে কোষ বিভাজন হয়ে থাকে। তো এই কোষ যখন বিভাজিত হয়, কোষ বিভাজিত হওয়ার সময় কোষকে কী করতে হয়, তার আগে প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি নিতে হয় কেন? কেন কি কোষের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, তারপরে ডিএনএ, এগুলো তৈরি করে নিয়ে তারপরে কোষ কোথায় প্রত্যাবর্তন করে? কোষ প্রত্যাবর্তন করে তোমার কোষ মানে বিভাজনের জায়গাটাতে প্রত্যাবর্তন করে। তো এই যে কোষ বিভাজনের কথা বলছি, তাহলে আমি কি বললাম যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের ক্ষেত্রে দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে তোমার বিভাজনরত অবস্থা, আর একটা হচ্ছে যে অবিভাজনরত অবস্থা। এই কোষ বিভাজন যদি আমরা দেখি, তাহলে এই বিভাজনের জন্য কি নিতে হয়? প্রস্তুতি নিতে হয়। তো সেই জন্য বিভাজনরত অবস্থা, অবিভাজনরত অবস্থা দুটোই আমরা দেখতে পাই। তো এখানে যেটা হচ্ছে যে কোষ চক্র, ঠিক আছে, কোষ চক্র। কোষ চক্র মানে কি? কোষ মানে যেটার ইংলিশ হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেল মানে এটা নয় যে কোষ সাইকেলের উপর বসে আছে, এরকম নয় ব্যাপারটা। কোষ চক্র মানে হচ্ছে যে এখানে যেটা হচ্ছে বিভাজনরত একটা অবস্থা থাকে। এই বিভাজনরত অবস্থা থাকে, তার আগে কি থাকে? তার আগে থাকে তোমার অবিভাজনরত অবস্থা, ঠিক আছে। অবিভাজনরত অবস্থাতে কি হয়, ও তোমার ইয়ে করতে পারে, অবিভাজনরত অবস্থাতে ও প্রস্তুতি নিতে পারে। তো অবিভাজন বিভাজনের মধ্যে একটা ক্রমাগত কি চলতে থাকে? চক্র চলতে থাকে। এই চক্র চলাটাকেই আমরা কি বলছি? সেল সাইকেল বা কোষ বিভাজন বলছি। তো এই যে কোষ বিভাজিত হয়, কোষ বিভাজন বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে। তো এই কোষ বিভাজন বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে যে আমাদের কোষ কয় প্রকার। কাজ অনুযায়ী যদি আমরা কোষকে দেখি, কাজ অনুযায়ী আমরা কোষকে প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি? একটা হচ্ছে যে তোমার দেহকোষ। দেহকোষটা কি? দেহকোষটা হচ্ছে যে যেটা দ্বারা যেটা বেসিক্যালি দেহ গঠন করে, যেটা তোমরা জানো যে কি হয়, ডিপ্লয়েড হয়ে থাকে। আর একটা হচ্ছে যে কি, আর একটা হচ্ছে যে তোমার জনন কোষ, ঠিক আছে। জনন কোষটা কি হয়? জনন কোষটা হচ্ছে যে হ্যাপ্লয়েড, যেটা জননে অংশগ্রহণ করে থাকে। এই জনন কোষ দুই প্রকারের হয়ে থাকে, তোমরা জানো। সেটা হচ্ছে একটা হচ্ছে যে কি, শুক্রাণু, আর একটা হচ্ছে যে ডিম্বাণু। তো এই শুক্রাণু ডিম্বাণুটা কি? শুক্রাণু ডিম্বাণুটা জননে অংশগ্রহণ করে। শুক্রাণু ডিম্বাণু ফার্টিলাইজ হয়ে তোমার নতুন অপত্যের সৃষ্টি হয় বা জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে পূর্ণাঙ্গ দেহ। তো কোষ বিভাজনের ক্ষেত্রে দেহ কোষ কি হয়, অনবরত বিভাজিত হতে থাকে আমাদের দেহে। তো এই দেহ কোষ যে প্রকার বিভাজনে অংশগ্রহণ করে, সেই বিভাজনটাকে আমরা কি বলি? মাইটোসিস, ঠিক আছে। মাইটোসিস বিভাজন, ঠিক আছে। এই মাইটোসিস বিভাজন। আর জনন কোষটা যেটা যে বিভাজনে অংশগ্রহণ করে, সেটাকে আমরা কি বলে থাকি? মিওসিস বিভাজন, ঠিক আছে। তো এখানে মাইটোসিস যে বিভাজনটা হয়, এই মাইটোসিস বিভাজনটার ক্ষেত্রে তোমার ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট নতুন অপত্যের সৃষ্টি হয়। মানে কি? মানে হচ্ছে যে সমসংখ্যক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট, সম আকৃতি বিশিষ্ট, সমগুণ সম্পন্ন নতুন অপত্যের সৃষ্টি হয়। মাইটোসিস বিভাজনটাকে আমরা কি বলে থাকি? সমবিভাজনও বলে থাকি অনেক সময়, ঠিক আছে। কেন? কেন কি সমবিভাজন বা সদৃশ বিভাজন? কেন কি 2n থেকে 2n, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড অপত্যের সৃষ্টি হয়। তো এটা কীরকম ধরনের হয়ে থাকে? বেসিক্যালি এই যে ধরো এটা একটা জনিত্রী কোষ। জনিত্রী কোষ মানে হচ্ছে মাতৃকোষ। মাতৃকোষটার ক্রোমোজোম সংখ্যা কি? ক্রোমোজোম সংখ্যা হচ্ছে যে 2n, যেটা হচ্ছে যে ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট দেখো দুটো অপত্য কোষের সৃষ্টি হয়েছে মাইটোসিসের ক্ষেত্রে। তো মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, কোষগুলো সেম আকৃতির হয়ে থাকে, সেম সাইজের হয়ে থাকে। তো সেই জন্য যেটা হয়ে থাকে, যেটা বলা হয়ে থাকে যে এটা হচ্ছে একটা সম বিভাজন। যেটা কোথায় দেখা যায়? যেটা বেসিক্যালি আমাদের যে দেহ গঠনে অংশগ্রহণকারী যে কোষগুলো রয়েছে, সে দেহ কোষের মধ্যে আমরা এই প্রকার বিভাজন দেখতে পাই। এরপরে হচ্ছে যে জনন কোষ। জনন কোষ মানে আমরা কার কথা বলছি? এই শুক্রাণু ডিম্বাণুর কথা বলছি। এই শুক্রাণু ডিম্বাণুর ক্ষেত্রে যে তোমার বিভাজনটা সৃষ্টি হয়, সেক্ষেত্রে তোমার
ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, মানে হচ্ছে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড ক্রোমোসোম সংখ্যা বিশিষ্ট অপত্যের সৃষ্টি হয়। এটাকে হ্রাস বিভাজন বলে। হ্রাস বিভাজন কেন বলে? ডিপ্লয়েড ছিল, সেটা থেকে কম সংখ্যাটা কমে যাচ্ছে, সেই জন্য হ্রাস বিভাজন বলে। এই হ্রাস বিভাজনের ক্ষেত্রে প্রথমে কি হয়? প্রথমে তোমার দুটো এন সংখ্যক ক্রোমোসোম সংখ্যা বিশিষ্ট অপত্যের সৃষ্টি হয়। তারপরের যে পার্টটা, সেটাতে সদৃশ বিভাজন বা সমবিভাজন দেখা যায়, যেটা মাইটোসিসের মতনই, এই মাইটোসিসের বিভাজনই দেখা যায়। তো সেকেন্ড পার্টে ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা কোষ থেকে দেখো চারটে কোষের সৃষ্টি হয়। তো এইরকম ধরনের বিভাজন আমরা কাদের মধ্যে দেখতে পাই? জনন কোষের মধ্যে দেখতে পাই। আবার এক ধরনের বিভাজন আছে যেটা হচ্ছে অ্যামাইটোসিস বলি। অ্যামাইটোসিস বেসিক্যালি কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? অ্যামাইটোসিস বিভাজনটা তোমার বিভিন্ন ধরনের পুরাতন যে মানে একদম আদি সেলস, মানে হচ্ছে যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। ব্যাকটেরিয়া বলো, ইস্ট বলো, এদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এই অ্যামাইটোসিস বিভাজন দেখতে পাই। তো এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কি হয়ে থাকে? তোমার সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে একটার থেকে দুটো অপত্যের সৃষ্টি হয়। তো অ্যামাইটোসিসের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি একটা জনিত্রী যেটা ছিল, জনিত্রী থেকে অপত্য দুটো ডটার সেলের সৃষ্টি হয়েছে। দেখো এটা একটা ডটার সেল, এটা একটা ডটার সেল। আবার যখন আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখছি, মাইটোসিসের ক্ষেত্রে একটার থেকে দুটো। কিন্তু যদি মিওসিসের কথা বলি, মিওসিসের ক্ষেত্রে কিন্তু একটার থেকে চারটে অপত্যের সৃষ্টি হয়। ঠিক আছে, একটা কোষ থেকে কিন্তু চারটে অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। এই প্রকার বিভাজনটাকে কি বলছি? এই প্রকার বিভাজনটাকে হ্রাস বিভাজন বলা হয়। কেন কি? এটা বেসিক্যালি তোমার কি হয়? তোমার হ্রাস বিভাজনের ক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যাটা হ্রাস পায়, ক্রোমোসোম সংখ্যাটা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়। তো এই কয়েক ধরনের আমরা কোষ বিভাজন দেখতে পাই। কিন্তু কোষ বিভাজিত হওয়ার আগে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার কোষকে তৈরি হতে হয়। তো এই কোষকে তৈরি হওয়ার জন্য যেটা হয় যে তোমার বিভাজন দশা থাকে, অবিভাজন দশা থাকে। তো এই অবিভাজন এবং বিভাজন দশার ক্রমাগত যে চক্রাকার আবর্তন হয়, চক্রাকার আবর্তনটাকে আমরা কি বলি? কোষ চক্র বলি। ঠিক আছে, তো এই যে কোষ চক্রের কথা বলছি, এই কোষ চক্রের মধ্যে অবিভাজন দশাটার নাম হচ্ছে তোমার কি? ইন্টারফেজ দশা। ঠিক আছে, এই ইন্টারফেজ দশা। আর বিভাজন দশাটা কি? বিভাজন দশাটা হচ্ছে মাইটোটিক দশা। ঠিক আছে, তো এই যে বিভাজন দশা রয়েছে, বিভাজন দশাটা তো তোমরা ওই মাইটোসিস ডিভিশনস যেটা আমরা দেহকোষের ক্ষেত্রে দেখতে পাই সেটার মতনই আমরা দেখতে পাই। ঠিক আছে, কোষ চক্র। তাহলে এই কোষ চক্রকে আমরা কটা ভাগে ভাগ করছি? দুটো ভাগে। একটা কি? একটা হচ্ছে ইন্টারফেজ দশা, আর একটা কি? একটা হচ্ছে তোমার মাইটোটিক ডিভিশনস। তো এই ইন্টারফেস ডিভিশনসটা আবার কতগুলো ভাগ থাকে। কীরকম? G0, তারপরে হচ্ছে যে G1, তারপরে হচ্ছে S দশা, তারপরে হচ্ছে কি G2 দশা। এই কতগুলো ভাগে ভাগ করে। তার মধ্যে G1 দশায় বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় না, সেই জন্য আমরা এই দশাটাকে খুব একটা মেনশন করি না। আমরা যেটাকে মেনশন করি সেটা হচ্ছে যে তোমার মাইটোটিক ডিভিশনসটাকে মেনটেন করি। এই মাইটোটিক ডিভিশনসে দুটো ধরনের জিনিস দেখা যায়। একটা হচ্ছে ক্যারিও তোমার কাইনেসিস, আর একটা হচ্ছে যে কি? সাইটোকাইনেসিস। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস দুটো জিনিস দেখা যায়। তো এখানে যেটা হচ্ছে যে ক্যারিওকাইনেসিস যেটা হচ্ছে, ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দেখতে পাই। ক্যারিওকাইনেসিসটা কি? ক্যারি অন। ঠিক আছে, ক্যারি অনটা কি? ক্যারি অনটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস বিভাজন। এটা হচ্ছে যে কি? নিউক্লিয়াস বিভাজন। আর সাইটোকাইনেসটা কি? সাইটোকাইনেসিসটা হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন। তো মাইটোটিক ডিভিশনসটা কি? মাইটোটিক ডিভিশনসটা হচ্ছে যে বিভাজন দশা। ঠিক আছে, বিভাজন দশা। আর ইন্টারফেস দশার ক্ষেত্রে যেটা হয়, ইন্টারফেস দশার ক্ষেত্রে কিন্তু তোমার এটা হচ্ছে যে অন্তর্বর্তী দশা। এই অন্তর্বর্তী দশায় সেলটা প্রিপেয়ার্ড হয়। তো আমরা G1, S, G2 থেকে শুরু করি, কেন কি G0 দশায় বিশেষ কিছু তোমার দেখা যায় না। তো এরকম কীরকমভাবে আসে? প্রথমে G1 দশা আছে, তারপরে S দশা আছে, তারপর আসে G2 দশা। তো G1 দশাতে কি হয়? G1 দশাতে বিভিন্ন ধরনের
তোমার বা কোষীয় অঙ্গাণু বলো, কার্বোহাইড্রেট বলো, লিপিড বলো, ফ্যাট বলো, এগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তারপরে সিনথেসিস দশায় কি হয়, সিনথেসিস দশায় কিন্তু ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এটাকে কি বলে, ডিএনএ রেপ্লিকেশনস বলে। এই ডিএনএ রেপ্লিকেশনসের জন্য দায়ী একটা এনজাইমস থাকে, যেটা হচ্ছে যে ডিএনএ পলিমারেজ এনজাইম, সেটাও কিন্তু প্রোটিন ইন নেচার। তো সেটাও তৈরি হয়ে যায় কখন, এই জি1 দশাতেই তৈরি হয়ে যায়। জি1 দশাতে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো তৈরি হয়ে যায়। তো এই যে জি1 দশা, এই জি1 দশাটা হচ্ছে সর্বাপেক্ষা দীর্ঘতম দশা। এই সর্বাপেক্ষা দীর্ঘতম দশা 11 ঘন্টা সময় নিয়ে থাকে। কত ঘন্টা সময় নিয়ে থাকে, 11 ঘন্টা সময় নিয়ে থাকে। এই জি1 দশায় কী কী তাহলে তৈরি হয় আমি বললাম, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, তারপরে হচ্ছে যে প্রোটিন, ফ্যাট, তারপরে হচ্ছে যে সিম্পল সেলুলার অর্গানেল, সিম্পল সেলুলার অর্গানেলস, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে যে জি1 ফেজে আমরা দেখতে পাই। জি1টা হচ্ছে যে সর্বাপেক্ষা লংগেস্ট ফেজ, সর্বাপেক্ষা দীর্ঘতম দশা, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে এরপরে আসে তোমার কি, এরপরেই আসে তোমার এস দশা। এস দশাটা কি, এস দশা হচ্ছে সিনথেসিস দশা। এক্ষেত্রে কি সিনথেসিস হয়, এক্ষেত্রে হচ্ছে যে ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ তৈরির দশা। ডিএনএ সিনথেসিস দশা হচ্ছে যে ডিএনএ তৈরির দশা, ঠিক আছে। এই ডিএনএ তৈরির দশাতে কি হয়, ডিএনএ তৈরি হয়, যেটাতে টোটাল সময় লাগে কত, 8 ঘন্টা সময় লাগে। এরপরে যেটা আসছে, এর পরের দশাটা হচ্ছে যে কি, জি2 দশা। জি2 দশাতে কি হয়, জি2 দশাতেও বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু, যেগুলো একটুখানি কমপ্লেক্স কোষীয় অঙ্গাণু, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ফ্যাট সমস্ত কিছুই তৈরি হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ফ্যাট, কমপ্লেক্স সেলুলার অর্গানেলস, এগুলো সমস্ত কিছু তৈরি হয়ে যায় কোথায়, এই জি2 ফেসে তৈরি হয়ে যায়, পরবর্তী ফেসে। এই জি2 ফেস সম্পূর্ণরূপে তৈরি হলে তখন তার পরের ফেস কি, তারপরে হচ্ছে যে বিভাজন দশা বা মাইটোটিক ফেস, ঠিক আছে। এই অবিভাজন দশাটা কিন্তু সম্পূর্ণরূপে তোমার তৈরির দশা, কোষ বিভাজনের জন্য তৈরি হয়। এই প্রত্যেকটা দশা সঠিক সময়ে সঠিকভাবে যখন তৈরি হয়ে যায়, মানে ডিএনএ তৈরির দশায় সঠিক ডিএনএ তৈরি হয়ে গেল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সিম্পল সেলুলার অর্গানেল জি1 সঠিকভাবে তৈরি হয়ে গেল, তখনই তারপরেই জি2 মানে জি2 দশাতে যায়। জি2 দশাতেও প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ফ্যাট, কমপ্লেক্স সেলুলার অর্গানেল তৈরি হয়ে গেল। তার সমস্ত কিছু তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু কোষ কোথায় যায়, মাইটোটিক ফেসে যায়, মাইটোটিক ডিভিশনসে যায়, যেটার থেকে কি হয়, একটার থেকে দুটো সেল তৈরি হয়, ঠিক আছে। যেটার থেকে একটার থেকে দুটো সেল তৈরি হয়, যেটা আমরা দেহকোষের ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি। আর এই জি2 দশাটা টোটাল সময় লাগে 4 ঘন্টা। তো তুমি যদি দেখো সেল সাইকেল করতে সময় লাগে তোমার 24 ঘন্টা, ঠিক আছে। এই 24 ঘন্টার মধ্যে 11 ঘন্টা হচ্ছে যে তোমার জি1, 8 ঘন্টা হচ্ছে যে এস, আর তোমার জি2টা হচ্ছে যে 4 ঘন্টা। টোটাল হচ্ছে যে 23 ঘন্টা, মানে 90% টাইম লেগে যাচ্ছে তোমার কোথায়, এই ইন্টারফেজ দশাতে। 90% টাইম, কেন কি 23 ঘন্টা চলে যাচ্ছে কোথায়, ইন্টারফেজ দশা, ঠিক আছে। আর 1 ঘন্টা টাইম কোথায় লাগে, 1 ঘন্টা টাইম লাগে তোমার এই মাইটোটিক ডিভিশনসের ক্ষেত্রে। 1 ঘন্টা টাইম লাগে কোথায়, মাইটোটিক ডিভিশনসের ক্ষেত্রে। তো এটা গেল তোমার টোটাল সেল সাইকেলের ঘটনাটা। সেল সাইকেল কি, সেল সাইকেল হচ্ছে যে বা তোমার বা বিভাজন এবং অবিভাজন দশার মধ্যে চক্রাকার একটা আবর্তন, সেটাকে আমরা কি বলে থাকি, সেল সাইকেল বলে থাকি, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি আরও একবার সেল ডিভিশনসের টাইপসের মধ্যে আমরা যেটা দেখেছি অ্যামাইটোসিস মানে হচ্ছে যে বিভাজন মানে কি, বিভাজন মানে একটা জনিত্রী কোষ থেকে তোমার দুটো অপত্য কোষের সৃষ্টি হবে, সরাসরিভাবে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস একই সাথে বিভাজিত হয়ে দুটো অপত্যের সৃষ্টি হলো। তো এক্ষেত্রে ব্যাকটেরিয়া বলো, ইস্ট বলো, অ্যামিবা বলো,
এগুলো প্রত্যেকটা হচ্ছে যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সেল ডিভিশনস করে এরকম অর্গানিজমসের উদাহরণ। ঠিক আছে, আর তাছাড়া আমাদের দেহে ম্যামেলিয়ান স্তন্যপায়ী মানে স্তন্যপায়ীদের দেহেও বেশ কিছু কার্টিলেজ সেলস বলো বা ওল্ড ডিজিজ সেল বলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই কী বলো তো এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে। ঠিক আছে, এরপরে চলে আসছি যে তোমার মাইটোসিস তো আমি আগেই বলেছি, মাইটোসিসের ক্ষেত্রে স্ট্রাকচারাল সেলস বা দেহকোষের ক্ষেত্রে সংগঠিত হয়। আর যদি আমরা মিওসিসের কথা বলি, মিওসিসের ক্ষেত্রে কিন্তু রিপ্রোডাক্টিভ সেল বা শুক্রাণু ডিম্বাণু জনন কোষের ক্ষেত্রে সম্পন্ন হয়, এটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো মাইটোসিস প্রক্রিয়াটা আজকে আমরা টোটাল আলোচনা করব। মাইটোসিস প্রক্রিয়াটা কি হয়? মাইটোসিস প্রক্রিয়ায় যেটা হচ্ছে যে তোমার একটা কোষ থেকে দুটো কোষের সৃষ্টি হয়, এটাকে সদৃশ বিভাজন বা সমবিভাজন বলা হয়ে থাকে। কেন কি এখানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট নতুন দুটো অপত্যের সৃষ্টি হয়। এটা একটার থেকে তৈরি হয়ে যায় তোমার দুটো নতুন অপত্য কোষের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এখানে যেটা ইকুয়েশনাল সেল ডিভিশনসও বলে, কেন কি সমবিভাজন বলছি, আর এটাকে এক সদৃশ বিভাজনও বলে। সদৃশ বিভাজন মানে কি? সদৃশ বিভাজন মানে হচ্ছে যে একই রকমের কোষের সৃষ্টি হয়, দুটো কোষের সৃষ্টি হয় মাইটোসিসে। ঠিক আছে, এরপরে আসছি মাইটোসিস প্রক্রিয়াটা সম্পর্কে আমরা যখন আলোচনা করব, এখানে বা যে কোনো কোষ বিভাজনের ক্ষেত্রেই দুটো ঘটনা ঘটে। ঠিক আছে, যে কোনো কোষ বিভাজন, এটা ধরো কোষ বিভাজনের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে নিউক্লিয়াস বিভাজন, যেটাকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, আর একটা কি বলি? আর একটা হচ্ছে যে তোমার সাইটোকাইনেসিস। ঠিক আছে, সাইটোকাইনেসিস। ঠিক আছে, সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজম বিভাজন। আর ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াস বিভাজন। ক্যারি অন মানে আমি কি বললাম? ক্যারি অন মানে হচ্ছে যে নিউক্লিয়াস। ঠিক আছে, তো এখানে যেটা হয় কোষ বিভাজনের ক্ষেত্রে, মাইটোসিসের ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, মাইটোসিসের ক্ষেত্রেও এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস হয়। তো ক্যারিওকাইনেসিস হচ্ছে যে তোমার প্রথমে হয়। ঠিক আছে, প্রথমে হয়, আর সাইটোকাইনেসিসটা কখন হয়? পরে হয়। ঠিক আছে, এটা পরে হয়, সাইটোপ্লাজম বিভাজনটা পরে হয়। তো এখানে প্রথমে আমরা যেটা আলোচনা করব, ক্যারিওকাইনেসিস নিয়ে আলোচনা করব। ক্যারিওকাইনেসিসের প্রথম যেটা দশা, সেটা হচ্ছে প্রোফেজ দশা। এই প্রোফেজ দশা, প্রো শব্দের অর্থ হচ্ছে আদি, সব থেকে লংগেস্ট পিরিয়ড হচ্ছে যে এই প্রোফেজ দশাটা সব থেকে লং হয়। ঠিক আছে, লং পিরিয়ড অফ টাইম হয়ে থাকে তোমার এই প্রোফেজ দশাটা। এই প্রোফেজ দশায় কি হয় তোমরা জানো যে এক্ষেত্রে যখনই কোষ বিভাজন হয়, কোষ বিভাজনকালেই কি গঠিত হয়? কোষ বিভাজনকালেই তোমার কিন্তু ক্রোমাটিন যে সূত্র, যেটা কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন সূত্র। ঠিক আছে, এই ক্রোমাটিন যে সূত্র থাকে, ক্রোমাটিন সূত্র থেকে কি তৈরি হয়ে যায়? ক্রোমোজোম তৈরি হয়ে যায়। ঠিক আছে, ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমাটিন সূত্র থেকে কি তৈরি হয়ে যায়? ক্রোমোজোম তৈরি হয়। এই প্রত্যেকটা ক্রোমোজোম কীরকম? এরকম ফুলের মতন আকৃতি বিশিষ্ট হয়, ডিএনএ এবং প্রোটিন সহযোগে গঠিত হয়। প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমাটিড থাকে। ক্রোমাটিডগুলো কি কি? এক একটা যে ছোট ছোট এক একটা যে তোমার হ্যান্ড বলতে পারো, সেটাকে বলে ক্রোমাটিড। একই ক্রোমোজোমে অবস্থিত এরকম ক্রোমাটিডগুলোকে কি বলে? সিস্টার ক্রোমাটিড বলে। ঠিক আছে, আর ক্রোমোজোমের সর্বাপেক্ষা যে ঘন অংশ, সেই ঘন অংশটাকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার বলি। আর ক্রোমাটিন সূত্র, এটা তো জানো এরকম সুতোর মতন অংশ থাকে। তো এই ক্রোমাটিন থেকে ক্রোমোজোম যখন গঠিত হয়, কি করে গঠিত হয়? জল বিয়োজন হয় ক্রমাগত। এই যে প্রোফেজ দশা, যেটা আমি বললাম সর্বাপেক্ষা লং দশা, এই লং পিরিয়ড অফ টাইম যেটা হচ্ছে যে 1 নম্বর ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনের প্রথম দশা, যেটা আমি কি বললাম? সর্বাপেক্ষা লং দশা। আর যেটা হচ্ছে যে এই দশায় প্রথমে যেটা হয় যে জল বিয়োজন ঘটে। ঠিক আছে, জল বিয়োজন ঘটে। এই জল বিয়োজন ঘটার জন্য যেটা হয় যে তোমার ওই ক্রোমাটিন যে সূত্রগুলো ক্রমাগত ছোট এবং মোটা হতে থাকে। ঠিক আছে, কনডেন্স হয়। ঠিক আছে, কনডেনসেশন হয়। তো জল বিয়োজন হয়, ছোট এবং মোটা হয়, মোটা হয়ে ক্রোমোজোম গঠন করে। ক্রোমোজোমগুলো ক্রমাগত আকৃতিতে ছোট এবং মোটা হয়। তো সেকেন্ড থিং কি হয়? সেকেন্ড থিং হচ্ছে যে স্পাইরালাইজেশনস। স্পাইরালাইজেশন।
ঠিক আছে। এই স্পাইরালাইজেশনটা কি? স্পাইরালাইজেশনটা হচ্ছে যে তোমার পেঁচিয়ে যায় দুটো, ঠিক আছে, দুটো এই যে ক্রোমোজোমটা রয়েছে, ক্রোমোজোমগুলো পরস্পরের সঙ্গে পেঁচিয়ে যায়, সেটাকে বলে স্পাইরালাইজেশনস। ক্রমাগত জল বিয়োজন ঘটতে থাকে, স্পাইরালাইজেশনস ঘটতে থাকে, বা পেঁচিয়ে গিয়ে কী করে, কুণ্ডলীর মতন আকৃতি ধারণ করে, ঠিক আছে, কুণ্ডলী ধারণ করে। তো এই যে কুণ্ডলী, এই কুণ্ডলীটা বেসিক্যালি দুই প্রকারের হয়ে থাকে। কীরকম? একটা হচ্ছে যে তোমার প্লেকটোনেমিক কুণ্ডলী, আর একটা কি, আর একটা হচ্ছে তোমার প্যারানেমিক কুণ্ডলী হয়ে থাকে। তো এই যে প্লেকটোনেমিক আর প্যারানেমিক দুটো আমি কি বলছি, কুণ্ডলীর ক্ষেত্রে তোমার যে প্লেকটোনেমিক, আগে প্যারানেমিকটা বলি, প্যারানেমিকের ক্ষেত্রে যেটা হয়, প্যারানেমিক, এই প্যারানেমিক কুণ্ডলীর ক্ষেত্রে কি হয়, কুণ্ডলীটা অত্যন্ত হালকাভাবে জড়িয়ে থাকে, তো সেই জন্য যেটা হয়, এর মধ্যে তো ডিএনএ থাকে, তো এরকমভাবে হালকাভাবে লুজলি অ্যাটাচ থাকে। আর একটা কি, আর একটা হচ্ছে তোমার প্লেকটোনেমিক। এই প্লেকটোনেমিকের ক্ষেত্রে কি হয়, প্লেকটোনেমিকের ক্ষেত্রে তোমার পরস্পরের সঙ্গে একদমই তোমার জড়িয়ে বেজানো অবস্থায় থাকে, একদম জোরে পেঁচানো অবস্থায় থাকে, সেটাকে আমরা কি বলি, প্লেকটোনেমিক কুণ্ডলী, ঠিক আছে। তো এরকম ধরনের দুই প্রকারের আমরা কুণ্ডলী দেখতে পাই। আর প্রোফেজ দশায় যেটা জল বিয়োজন হয়, স্পাইরালাইজেশনস হয়, ক্রোমোজোমগুলো ক্রমাগত ছোট এবং মোটা হতে থাকে। আর হচ্ছে যে এই দশার একদম শেষে যেটা হয় যে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার তোমার অবলুপ্তি ঘটে। এটা আমি তোমার ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস বিভাজনের কথা বলছি। তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে তোমার কি, নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার বিভাজন, যেটা কখন হচ্ছে, প্রোফেজ দশার শেষে কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা কি হয়ে যায়, অবলুপ্তি ঘটে। তো এখানে যেটা হয় যে আরও আর একটা জিনিস হয়, এখানে এই যে ক্রোমোজোমসগুলো রয়েছে, এই ক্রোমোজোমসগুলোর সঙ্গে আরও একটা জিনিস সংযুক্ত থাকে। এই যে এটা হচ্ছে যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের সঙ্গে আরও একটা জিনিস সংযুক্ত থাকে, সেটার নাম হচ্ছে তোমার বেম তন্তু, ঠিক আছে, নাম হচ্ছে কি, বেম তন্তু। তো এই যে বেম তন্তু রয়েছে, এই বেম তন্তুটা কোন জায়গাটার সঙ্গে সংযুক্ত থাকে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশের সঙ্গে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে সংযুক্ত থাকে কি, বেম তন্তু। এর পাশেই রয়েছে কি, কাইনেটোকোর বা প্রোটিন সদৃশ পাত। এই প্রোটিন সদৃশ পাত বলতে পারো, অথবা সেন্ট্রোমিয়ারের সঙ্গে সংযুক্ত থাকে কি, বেম তন্তু। এই বেম তন্তুগুলো কি কি, বেম তন্তু নাথিং বাটে হচ্ছে যে মাইক্রোটিবিউল, ঠিক আছে, মাইক্রোটিউবিউল, ঠিক আছে, মাইক্রোটিউবিউল। ঠিক আছে, মাইক্রোটিউবিউল। এই যে মাইক্রোটিউবিউল আছে, এই মাইক্রোটিউবিউলগুলো যেটা হচ্ছে যে তোমার কি হয়, এই বেমতন্তু গঠিত হয়। তো এই বেমতন্তু প্রাণীকে মানে এই ধরনের মাইটোটিক ডিভিশনস আমরা প্রাণী কোষ বা তোমার উদ্ভিদ কোষ দুটোর ক্ষেত্রেই দেখতে পাই, ঠিক আছে, দুটোর ক্ষেত্রেও আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে যেটা হয় যে তোমার প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হয়, তোমার এই বেমতন্তুটা গঠিত হয় কার থেকে, সেন্ট্রোজোম নামক কোষীয় অঙ্গাণুর থেকে, ঠিক আছে, সেন্ট্রোজোম নামক কোষীয় অঙ্গাণু থেকে তৈরি হয় কি, এই বেমতন্তুটা প্রাণী কোষের ক্ষেত্রে। এখানে তোমরা দেখতে পাবে যে এটা একটা প্রাণী কোষেরই ছবি। এই প্রাণী কোষের এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে তোমার সেন্ট্রোজোম, ঠিক আছে। এই সেন্ট্রোজোমের মধ্যে দুটো ছোট ছোট পিপের আকৃতি বিশিষ্ট সেন্ট্রিওল থাকে, এটার থেকেই তৈরি হয়ে যায় কি, এটার থেকেই তৈরি হয় বেমতন্তু। বাট এটা প্রোফেজ দশাতে তৈরি হয় না, এটা বেসিক্যালি তার পরের দশা, মানে হচ্ছে যে মেটাফেজ দশাতে তৈরি হয়ে যায় কি, এই বেমতন্তু, ঠিক আছে। প্রোফেজ দশার শেষের দিকে, যখন প্রোফেজ দশাটা একদম শেষের দিকে চলে যায়, তখন শেষের দিকে কি তৈরি হয়, এই প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থেকে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এমনি নর্মালি তৈরি হয়ে যায় কিছু তোমার রশ্মি, ঠিক আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই রশ্মিগুলোকে, এই প্রাণী কোষের ক্ষেত্রে এই রশ্মিগুলোকে বলে অ্যাস্ট্রাল রশ্মি, ঠিক আছে, অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়ে যায়। এই
এখানে আরও আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। 1 মিনিট দাঁড়াও, আমার পেনটা একটু গোলমাল করছে। অ্যাস্ট্রাল রশ্মি, ঠিক আছে। এই অ্যাস্ট্রাল রশ্মিটা কাদের ক্ষেত্রে হয়? প্রাণীকোষ, হ্যাঁ, প্রাণীকোষের ক্ষেত্রে তৈরি হয়ে যায়। কিন্তু আমরা যদি বলি যে তোমার উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরকম কিছু রশ্মি তৈরি হয়, সেগুলোকে বলে অ্যানঅ্যাস্ট্রাল রশ্মি, ঠিক আছে। বেম তন্তু, এই বেম তন্তু আগে যেটা গঠিত হয় সেটা হচ্ছে যে বেম তন্তুটা আমি কি বললাম, কি দ্বারা গঠিত? মাইক্রোটিউবিউল, ঠিক আছে, মাইক্রোটিউবিউল সহযোগে গঠিত। তো এই বেম তন্তু গঠিত হয় দুজনের ক্ষেত্রেই। একটা হচ্ছে যে তোমার প্রাণীকোষ, প্রাণীকোষের ক্ষেত্রে কার থেকে তৈরি হয়? সেন্ট্রোজোম থেকে তৈরি হয় নামক কোষীয় অঙ্গাণু। আর একটা হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা থাকে, কোনো সেন্ট্রোজোম থাকে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ডাইরেক্ট মাইক্রোটিবিউলসগুলোই কিসের বেমতন্তু গঠন করে নেয়, ঠিক আছে। তো এই যে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে বেমতন্তুটা যখন প্রাণী কোষের যে অ্যাস্ট্রাল রশ্মিগুলো তৈরি হয়, অ্যাস্ট্রাল রশ্মিগুলো তৈরি হয়, এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো সহযোগে গঠিত হয়ে যায় প্রাণী কোষের ক্ষেত্রে তোমার বেমতন্তু, ঠিক আছে। প্রাণী কোষের ক্ষেত্রে বেমতন্তুটা অ্যাস্ট্রাল রশ্মি সহযোগে গঠিত হয়ে যায়। প্রথমে অ্যাস্ট্রাল রশ্মি ক্রিয়েট হয় কার থেকে? তোমার সেন্ট্রোজোম থেকে, তারপর সেন্ট্রোজোম থেকে বেমতন্তু গঠিত হয়ে যায়। কিন্তু যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এগুলোকে কি বলে? অ্যানঅ্যাস্ট্রাল রশ্মি, ঠিক আছে, অ্যাস্ট্রাল রশ্মি, ঠিক আছে, এক্ষেত্রে বলে। তো এই অ্যানঅ্যাস্ট্রাল রশ্মিগুলো তোমার কি হয়, সংযুক্ত হয়ে বেমতন্তু গঠন করে নেয়, ঠিক আছে। তো এখানে প্রোফেজ দশার শেষের দিকে এই অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব হলেও বেমতন্তু গঠিত হয় না। বেমতন্তুটা গঠিত হয়ে যায় তোমার কোন ফেজে? তার দ্বিতীয় দশা, সেটা হচ্ছে যে মেটাফেজ দশা। তো মেটাফেজ দশার ক্ষেত্রে কি হয়? মেটা মানে হচ্ছে যে তোমার, মেটা শব্দের অর্থ হচ্ছে যে মধ্যবর্তী, ঠিক আছে। তো এখানে যেটা হয় যে তোমার যে ক্রোমোজোমগুলো থাকে, এই ক্রোমোজোমগুলো একদম কোষের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এই মধ্যবর্তী স্থানে অবস্থান করে কি গঠন করে? মেটাফেসিক প্লেটের গঠন করে, একটা প্লেটের মতন বা আকৃতি গঠন করে। আর এটা একদম কোথায় থাকে? একদম বিষুব অঞ্চলে থাকে, ঠিক আছে। এটা থাকে কোনটা? বিষুব অঞ্চলে, ঠিক আছে। বিষুব অঞ্চল বা তোমার ইকুয়েটর বলতে পারো। এই ইকুয়েটর অঞ্চলটাতে তোমার সমস্ত ক্রোমোজোমগুলো কিন্তু তোমার সংযুক্ত থাকে, ঠিক আছে। আর এইটা প্রাণী কোষের ছবি। তো প্রাণী কোষের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে সেন্ট্রোজোম রয়েছে, ঠিক আছে, সেন্ট্রোজোম রয়েছে। সেন্ট্রোজোম কোনখানটা রয়েছে? ঠিক মেরু অঞ্চল, দুটো মেরু অঞ্চলে তোমার কি রয়েছে? সেন্ট্রোজোম রয়েছে, ঠিক আছে। মধ্যবর্তী অঞ্চলে তোমার কি অবস্থান করছে? সমস্ত ক্রোমোজোমগুলো অবস্থান করছে। আর যদি আমরা এখানের আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এই সময় কিন্তু মাইক্রোস্কোপে ক্রোমোজোমকে সব থেকে ভালো দেখা যায়, ঠিক আছে। ক্রোমোজোমকে সবচেয়ে ভালো দেখা যায়। মধ্যবর্তী, মেটা মানে মধ্যবর্তী, আর মাইক্রোস্কোপে এই ক্রোমোজোমকে সবচেয়ে ভালো দেখা যায় কখন? এই মেটাফেজ দশায়, ঠিক আছে, মেটাফেজ দশায়। তো এখানে যেটা হচ্ছে যে স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু, যেটা বেমতন্তুটা সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংযুক্ত থাকে। আর সমগ্র যে ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোমগুলো ইকুয়েটর বা বিষুব অঞ্চলে কিন্তু সজ্জিত থাকে। সজ্জিত থেকে কি গঠন করে? মেটাফেসিক প্লেট বা মেটাফেজ প্লেট গঠন করে। এই সময় মাইক্রোস্কোপে ক্রোমোজোমকে সব থেকে ভালো দেখা যায় মেটাফেজ দশাতে। আর একটা জিনিস হচ্ছে এই সময় যে ক্রোমোজোমসগুলো থাকে, ক্রোমোজোমগুলো প্রধানত তোমার ভি এবং জে আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, ভি এবং জে আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, আকৃতি বিশিষ্ট হয়।
ঠিক আছে। আর যেটা হচ্ছে যে বেম তন্তু নিয়ে আরও একটু আলোচনা করব। এই টোটাল যে ডিভিশনস রয়েছে, এই টোটাল ডিভিশনসে আমরা 3 ধরনের বেম তন্তু দেখতে পাই। ঠিক আছে, একটা হচ্ছে যে তোমার বেম তন্তুটা ইটসেলফ মাইক্রোটিবিউল, আমি বললাম এই বেম তন্তুটা 3 ধরনের বেম তন্তু হয়, যেটাকে আমরা কি বলছি, স্পিন্ডল ফাইবার। ঠিক আছে, স্পিন্ডল ফাইবার। তো এই স্পিন্ডল ফাইবারের প্রথমে যেটা দেখা যায় অবিচ্ছিন্ন তন্তু, অবিচ্ছিন্ন তন্তু। ঠিক আছে, এই অবিচ্ছিন্ন তন্তুর ক্ষেত্রে কি দেখা যায়, বা যে তোমার স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু এক মেরু থেকে অপর মেরুতে একদম সংযুক্ত থাকে। ঠিক আছে, এক মেরু থেকে অপর মেরুতে বেম তন্তু সংযুক্ত থাকে অবিচ্ছিন্নভাবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, অবিচ্ছিন্ন বেমতন্তু বা কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার। ঠিক আছে, নেক্সট হচ্ছে, তুমি বুঝতেই পারছো কোনখান থেকে কোনখানে, এটা দেখো, দেখতেই পারছো একটা অবিচ্ছিন্ন, একটা এক মেরু থেকে অপর মেরুতে কিন্তু কন্টিনিউয়াস এটা কি হয়ে আছে, সংযুক্ত হয়ে আছে, এটাকে আমরা কি বলছি, অবিচ্ছিন্ন বেমতন্তু। আরও আরেক ধরনের বেমতন্তু দেখা যায়, সেটা হচ্ছে যে তোমার ক্রোমোজোমীয় বেমতন্তু। ঠিক আছে, ক্রোমোজোমীয় বেম তন্তু। ঠিক আছে, এই ক্রোমোজোমীয় বেমতন্তুটা কি, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশের সঙ্গে সংযুক্ত থাকে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংযুক্ত থাকে এই ক্রোমোজোমীয় বেমতন্তু। ঠিক আছে, ক্রোমোজোমীয় বেমতন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলগুলোতে সংযুক্ত থাকে। তো আরও এক ধরনের বেমতন্তু দেখা যায়, সেই বেমতন্তুটা অ্যানাফেজ দশা দেখা যায়, এটা হচ্ছে যে 3 নম্বর দশা। 3 নম্বর দশা, আর এটা হচ্ছে যে সর্বাপেক্ষা ক্ষণস্থায়ী দশা। ঠিক আছে, ক্ষণস্থায়ী দশা। তো এই দশায় কি হয় প্রথমে একটু বলে নিই, তারপর আমি আরেক ধরনের বেমতন্তু সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই ক্ষণস্থায়ী দশাতে তোমার এই যে ক্রোমোজোমটা রয়েছে, ক্রোমোজোমের যে একই রকমের সিস্টার ক্রোমাটিড রয়েছে, এই একই ধরনের সিস্টার ক্রোমাটিডগুলো মেরুর দিকে ক্রমাগত চলতে থাকে। ঠিক আছে, মেরুর দিকে কেন চলতে থাকে, মেরুর দিকে মেরুবর্তী একটা চলন দেখা যায়, মেরুবর্তী চলন দেখা যায় কেন, বেমতন্তুর ক্রমসংকোচনের জন্য, বেমতন্তুর ক্রমসংকোচনের জন্য। এখানে বেমতন্তু মানে কোন বেমতন্তুর কথা বলছি, এখানে বেমতন্তু মানে হচ্ছে যে আমি তোমার এই অবিচ্ছিন্ন যে বেমতন্তু রয়েছে, এই অবিচ্ছিন্ন বেমতন্তু বলছি, যেটা তোমার মেরুতে রয়েছে। তো ওখানে যেটা হচ্ছে যে ও ক্রমসংকুচিত হতে থাকে অবিচ্ছিন্ন বেমতন্তুটা, সেই জন্য ক্রমসংকোচনের জন্য একই রকমের যে সিস্টার ক্রোমাটিডগুলো রয়েছে, একই রকমের সিস্টার ক্রোমাটিডগুলো ক্রোমাটিডগুলি মেরুবর্তী চলন দেখা যায়, চলন দেখা যায়। ঠিক আছে, তো এই যে মেরুবর্তী চলন দেখা যায় আমি বললাম ক্রম সংকোচনের জন্য। তো এই সময় এই দশায় আমরা আরও এক ধরনের বেমতন্তু দেখতে পাই। সেই বেমতন্তুটা কি, সেই বেমতন্তুটা হচ্ছে ইন্টারজোনাল বেমতন্তু। ঠিক আছে, বেমতন্তুটা আর একটা নাম আছে, বেমতন্তুটার নাম হচ্ছে যে মানে আর এক ধরনের বেমতন্তু, সেটাকে আমরা কি বলছি, ইন্টারজোনাল বেমতন্তু। ঠিক আছে, এই ইন্টারজোনাল বেমতন্তুটা কি, দুটো ক্রোমাটিডের
মধ্যবর্তী স্থানে মানে দুটো মানে বলতে পারো ক্রোমোজোমের মধ্যবর্তী স্থানে যে বেমতন্তু থাকে সেটাকে আমরা কি বলি, ইন্টারজোনাল বেমতন্তু। তো এই ইন্টারজোনাল যে বেমতন্তুটা এটা কি হয়, এটা প্রসারিত হয়। ঠিক আছে, ইন্টারজোনাল বেমতন্তুটা প্রসারিত হয়, আর যেটা তোমার অবিচ্ছিন্ন বেমতন্তুটার ক্রমাগত সংকোচন ঘটে। সেই জন্য যেটা হয়, যেই সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে একটা মেরুবর্তী চলন আমরা দেখতে পাই। ঠিক আছে, সিস্টার ক্রোমাটিডের মধ্যে মেরুবর্তী চলন আমরা দেখতে পাই। এক্ষেত্রে যেটা হচ্ছে যে অবিচ্ছিন্ন যে বেমতন্তু রয়েছে, অবিচ্ছিন্নটা আমি বললাম যে দুটো মেরুর মধ্যে রয়েছে, একদম এক মেরু থেকে অপর মেরু অঞ্চলে থাকে। আর ক্রোমোজোমীয় যে বেমতন্তু থাকে, এই ক্রোমোজোমীয় বেমতন্তু বেসিক্যালি তোমার ক্রোমোজোমের সঙ্গে সংযুক্ত থাকে। ঠিক আছে, ক্রোমোজোমের সঙ্গে সংযুক্ত যে বেমতন্তু সেটাকে আমরা কি বলি, ক্রোমোজোমীয় বেমতন্তু। এটাকে সেন্ট্রোমিয়ার অঞ্চল আমি বলবো না, এখানে তুমি বলবে যে ক্রোমোজোমের সঙ্গে সংযুক্ত থাকে। ঠিক আছে, ক্রোমোজোমের সঙ্গে সংযুক্ত যে বেমতন্তু সেটাকে ক্রোমোজোমীয় বেমতন্তু বলে। ইন্টারজোনালের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কিন্তু একটা সেন্ট্রোমিয়ারের সঙ্গে আর একটা সেন্ট্রোমিয়ারের মধ্যবর্তী স্থানে যে তোমার বেমতন্তু সেটাকে আমরা কি বলছি, ইন্টারজোনাল বেমতন্তু বলছি। ঠিক আছে, তো এখানে যেটা মেরুবর্তী চলন আমরা বললাম, ক্ষণস্থায়ী দশা বললাম, আর এক্ষেত্রে যেটা হয় যে এটা খুব র্যাপিড ফেজ হয়, প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে থাকে। আর একটা হচ্ছে এখানে যে ক্রোমোজোমগুলো থাকে, এই ক্রোমোজোমগুলো বেসিক্যালি কীরকম আকৃতি বিশিষ্ট হয়, ভি আকৃতির হয়, এল আকৃতির হয়, তোমার জে আকৃতির হয়, আই আকৃতি বিশিষ্ট আমরা কি দেখতে পাই, ক্রোমোজোম দেখা যায়। ক্রোমোজোম দেখা যায়। ঠিক আছে, ক্রোমোজোম ভি এল জে আই আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম আমরা এই দশায় দেখতে পাই, যেটা হচ্ছে যে কোন দশা, অ্যানাফেজ দশা। এরপরে আসছি সর্বশেষ দশা, যেটাকে আমরা কি বলছি, টেলোফেজ দশা। টেলোফেজ দশায় কি হয়, একই রকমের সিস্টার ক্রোমাটিডগুলো একেবারে মেরুতে পৌঁছে যায়, একদম কোষের মেরুতে পৌঁছে যায়। মেরুতে পৌঁছে গিয়ে প্রথমে থাকে এই রকমভাবে থাকে একই রকমের সিস্টার ক্রোমাটিডগুলো, ধরো এটা একটা সিস্টার ক্রোমাটিড, এটা একটা সিস্টার ক্রোমাটিড। তো তারপরে যেটা হয়, এরা দ্বিধা বিভাজিত হয়, মেরুতে পৌঁছে যাওয়ার পরে কি হয়ে যায়, দ্বিধা বিভাজিত হয়, মানে হচ্ছে যে বা আরেকটার বা ডাবল মানে আর একটা ক্রোমাটিড তৈরি করে নেয়। তৈরি করে নেওয়ার পরে যেটা করে হয় যে এদের মধ্যে কিন্তু ক্রমাগত যেটা ঘটতে থাকে, জল সংযোজন ঘটতে থাকে, জল সংযোজন হয়, হ্যাঁ সংযোজন হয়। ঠিক আছে, মানে প্রোফেজের উল্টোটাই হয়, এখানে জল সংযোজন হয়, সেজন্য ফুলে যায় বা শোষিত হয় বলতে পারো। ফুলে যাওয়ার জন্য এই যে ক্রোমোজোমগুলো রয়েছে, এই ক্রোমোজোম থেকে কি তৈরি হয়ে যায়, ক্রোমাটিন সূত্র তৈরি হয়। ঠিক আছে, ক্রোমাটিন সূত্র তৈরি হয়ে থাকে। তো এখানে যে জল সংযোজিত হয়, জল সংযোজনের জন্য যেটা হয় যে ফুলে যায় কিছুটা। জল সংযোজন ছাড়াও এখানে হয়েছে যে ডিপ স্পাইরালাইজেশন, ডিস্পাইরিলাইজেশন। ঠিক আছে, ডিস্পাইরিলাইজেশন মানে কি, মানে হচ্ছে যে খুলে যাওয়া, ওই যে প্যাঁচটা যেটা সৃষ্টি হয়েছিল ওই প্যাঁচটা ক্রমাগত কি হয়ে যায়, খুলে যায়। খুলে যাওয়ার পরে কি হয়ে যায়, একদম শেষে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন যেটা রয়েছে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সেটার কি হয়ে যায়, আবার রিকনস্ট্রাক্ট হয়। রিকনস্ট্রাক্ট মানে কি, নতুনভাবে তৈরি হয়ে যায়। তারপরে যেটা হয় যে সাইটোপ্লাজম বিভাজন হয়, এইখানে এই টেলোফেজ দশাটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। টেলোফেজ মানে হচ্ছে টেল, একদম শেষ দশা, এখানেই শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজন। এটা প্রাণী কোষ, তো এখানে যেটা হয় সাইটোকাইনেসিস পদ্ধতিটা ক্লিভেজ বা ভাঁজ সৃষ্টির মাধ্যমে হয়ে থাকে। ক্লিভেজ বা ভাঁজ সৃষ্টির মাধ্যমে হয়ে থাকে। কি সৃষ্টির মাধ্যমে হয়ে থাকে, ভাঁজ সৃষ্টির মাধ্যমে হয়ে থাকে। তো এখানে যেটা হয় সরাসরিভাবে একটা ভাঁজ সৃষ্টি হয়, ভাঁজ সৃষ্টি হয়ে একটা কোষ থেকে দুটো কোষের সৃষ্টি হয়। ঠিক আছে, কিন্তু যদি আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু আলাদা হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি থাকে, তোমার সেল ওয়াল থাকে। তো সেল ওয়াল থাকার দরুন যেটা হয় যে নিউক্লিয়াস যখন সম্পূর্ণরূপে গঠিত হয়ে যায়, গঠিত হয়ে যাওয়ার পরে বিষুব অঞ্চলে ফ্র্যাগমোপ্লাস্ট নামক কতকগুলো মাইক্রোফাইবার সঞ্চিত হয়। ফ্র্যাগমোপ্লাস্ট
ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্টটা কি? ফ্র্যাগমোপ্লাস্ট হচ্ছে যে মাইক্রোফাইবার, ঠিক আছে? এই মাইক্রোফাইবারগুলো থাকে। এই মাইক্রোফাইবারগুলো কার সঙ্গে সংযুক্ত হয়? সংযুক্ত হয় তোমার ভেসিক্যাল। কি ভেসিক্যাল? তোমার গোলগি ভেসিক্যালের সঙ্গে সংযুক্ত হয়, ঠিক আছে? ফ্র্যাগমোপ্লাস্টটা গোলগি ভেসিক্যালের সঙ্গে সংযুক্ত হয়ে গঠন করে, দেখো ভেসিক্যাল আর ফ্র্যাগমোপ্লাস্ট সংযুক্ত হয়ে গঠন করছে কি? কোষপাত গঠন করছে, ঠিক আছে? কোষপাত গঠন করে। কোষপাত গঠনের মাধ্যমে কি হয়ে যায়? তোমার সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা হয়। কোষপাত কিভাবে গঠন হয়? এই যে ফ্র্যাগমোপ্লাস্ট কার সঙ্গে সংযুক্ত হয়? গোলগি ভেসিক্যালের সঙ্গে, গোলগি ভেসিক্যালের সঙ্গে সংযুক্ত হয়। এই সাইটোকাইনেসিসের জায়গাটা ছাড়া বাকি সমস্ত জায়গায় তোমার একই রকম, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস রয়েছে, ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে বেম তন্তুর গঠনটা। যে বেম তন্তুটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার মাইক্রোটিবিউল থেকে, টিবিউলগুলো সরাসরি সজ্জিত হয়ে তোমার তৈরি করে, আর তোমার প্রাণী কোষের ক্ষেত্রে তোমার সেন্ট্রোজোম নামক কোষীয় অঙ্গাণু তৈরি করে। তো এই যে কোষপাত রয়েছে, কোষপাতা সাইটোকাইনেসিসে চলে আসছি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি সৃষ্টি হয়? কোষপাত। কোষপাতটা কিভাবে তৈরি হয়? ফ্র্যাগমোপ্লাস্ট গোলগি ভেসিকলসের সঙ্গে সংযুক্ত হয়, সংযুক্ত হয়ে কোষপাত গঠন করে এবং দুটো নতুন অপত্যের সৃষ্টি করে, ঠিক আছে? তো আজকে এতটা পর্যন্তই থাক। আশা করি তোমাদের ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।